ডিয়ার স্টুডেন্ট, আমরা লিনিয়ার পরবর্তী ক্লাস শিখবো আজকে। দেখেন বি গেম নিয়ম। ওকে, এটা হচ্ছে উদাহরণ 22, এটা 5-এর ক্লাস, চ্যাপ্টার 5-এর। বলা আছে বি গেম পদ্ধতিতে এলপিপি এর সমাধান নির্ণয় করো। এটা উল্লেখ থাকতেও পারে অথবা শুধু এমন আসতে পারে যে নিম্নের এলপিপিটির সমাধান নির্ণয় করো, এটাও আসতে পারে। কিন্তু আপনার চিনতে হবে যে এটা বি গেম দিয়ে করবেন কিনা। ওকে, বি গেম দিয়ে করবেন কখন? দেখেন সমান যদি থাকে, জেনারেলি সমান থাকলে সেটি বি গেম দিয়ে করতে হবে। ঠিক আছে, সমান থাকলে সেটা বি গেমের প্রসেস নিয়মটা আসবে সমান থাকলে। আচ্ছা, তারপর আরেকটা দেখাবো যে বেসিস যদি কম থাকে সেটিতে বি গেম লিখতে হবে। এখন স্টুডেন্ট, আমরা শিখেছি যে এই গরিষ্ঠ থাকুক আর লঘিষ্ঠ থাকুক সবসময় কোন আকারে করব? গরিষ্ঠ আকারে। যেহেতু এই অঙ্কটি 22 দাগের অঙ্কটি গরিষ্ঠ আকারে আছে, সো এটাকে আর মাইনাস দিয়ে গুণ করে আমাদের গরিষ্ঠ করার প্রয়োজন নেই। যদি লঘিষ্ঠ থাকতো মাইনাস দিয়ে গুণ করে আমরা গরিষ্ঠ তৈরি করতাম। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শর্তে এটা লেস দ্যান অর ইকুয়াল আছে, তাই প্রথম শর্তে কি চলক যোগ করতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তরের জন্য? কমতি চলক। ওকে, আচ্ছা, আর সমান লিখতে হবে কখন? সরি, সমানেরটিতে কি লিখবো? এখানে তো কমতি চলক নাই। তাহলে যেহেতু একটা জিনিস দেখেন, প্রথম শর্তে আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করতে চাই, স্ট্যান্ডার্ড ফর্মে আর এম স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করলে কেমন হবে? x1 প্লাস 2x2 প্লাস তারপরে কত হবে এখানে? স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তরের জন্য এক নম্বরে কমতি চলক h1 যোগ করব, তাই তো? আচ্ছা, 2 নম্বরে দেখেন x1 প্লাস x2 আছে, এখানে তো 0 h1 হবে, 2 নম্বরে তো ইকুয়াল আছে। তাহলে এখানে আমরা কি যোগ করব? দেখেন, সিমপ্লেক্স করতে গেলে আমরা শিখেছি যে বেসিস এখানে h1 নিয়েছি, তাই না? তাহলে এখানে বেসিস হয়েছে 10 আছে, তাহলে আরেকটি কত বেসিস থাকতে হতো? 10 হইলে 01 থাকবে, কিন্তু এখানে কি আছে? শুধুমাত্র s1 এই এক নাম্বার সমীকরণে আমাদের কমতি চলক s1 নিতে হচ্ছে, ঠিক কিনা? ওকে, তাহলে এক নাম্বারই নিতে হচ্ছে, কিন্তু 2 নাম্বারে কিন্তু কিছুই নিচ্ছি না। আমরা শিখেছি যে বেসিস যে কয়টি আছে ততগুলি থাকলেই আমরা সিমপ্লেক্স অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু বেসিস আছে 10, এখানে 10 আরেকটি নেই, এই কারণে হচ্ছে কি দিয়ে অ্যাপ্লাই করা লাগবে? এটা আমাদের বি গেম অ্যাপ্লাই করা লাগবে। ওকে, এখন মোস্ট ইম্পর্ট্যান্ট, এই যে যেখানে এই 10 একটি বেসিস আছে, 10 আরেকটি থাকা কথা কি? 01। তাহলে যেখানে 1 না হতে হবে যে নাম্বার সমীকরণে শর্তে, এটা হচ্ছে 2 নম্বর শর্তে, সেখানে একটা আমরা কি চলক দেব? এটাকে বলা হয় কৃত্রিম চলক। ঠিক আছে, এখানে একটা কৃত্রিম চলক a1 যোগ করতে হবে। তাহলে যদি a1 যোগ করি 2 নম্বরে, তাহলে এখানে কত হবে? 0a1। এবার ঠিক আছে, দেখেন এবার 1001 বেসিস সমান আছে, এবার সিমপ্লেক্স অ্যাপ্লাই করা যাবে। কি সিমপ্লেক্স? বি গেম। এখন এখানে একটি চলক নিয়েছি আমরা, তাই না? কৃত্রিম চলক একটি নিয়েছি না? ওই একটি এখানে তো আসলে কি ছিল? 2 নম্বরে সমান ছিল না? 2 নম্বরে কি ছিল? সমান ছিল। এখানে তো কম বেশি নাই যে কমতি বা বাড়তি চলক যোগ করব, কিন্তু আমরা এখানে যোগ করেছি, তাহলে এখানে একটু বেশি হয়ে গেল। এখানে একটু বেশি হলো কিনা, এই বেশিটুকু আমরা প্রদত্ত যে আমাদের উদ্দেশ্য ফাংশন, ঠিক আছে, আমাদের যে উদ্দেশ্য ফাংশন থাকবে সেই উদ্দেশ্য ফাংশন থেকে এটাকে কি করব? বিয়োগ করব। এটাকে বিয়োগ করব a1, কিন্তু এর সহগ আমরা কত দিয়ে করব? বিগ এম দিয়ে, যার নাম আছে বিগ এম মেথড। মানে বিগ মানে কি? বড় এম, ঠিক আছে, এই কারণে ক্যাপিটাল এম দিতে হয় এর সহগ। সবসময় কেন বিয়োগ করবো আশা করি বুঝতে পারছেন। এখানে যোগ করার কারণে এই 2 নাম্বার সমীকরণে তো সমানই ছিল, স্ট্যান্ডার্ড আকারেই ছিল সমান দিয়ে, তাই না? কিন্তু এখানে আমরা a1 যোগ করছি, a1 যোগ করার কারণে কি একটু বেশি হয়ে গেল, সেই বেশিটুকু বিয়োগ করব মাইনাস a1, কিন্তু এর সহগ দিতে হবে কত? যেহেতু বি গেম মেথড, তাই আমরা একটা বি গেম দিব। ওকে, এটাই হচ্ছে এর স্পেশালিটি। এখন ডিয়ার স্টুডেন্ট, এখানে আপনারা এই স্ট্যান্ডার্ড ফর্মে দেখবেন যতগুলি বেসিস কম থাকবে এখানে আর্টিফিশিয়াল চলক ততগুলি নিতে হবে, এবং এখানে বি গেম ততটি আসবে। মানে বেসিস যে কয়টি কম থাকবে আর্টিফিশিয়াল চলক ততটি নিব,
আর সেইখানে কি করতে হবে আমাদের, সেইগুলো উদ্দেশ্য ফাংশন থেকে মাইনাস এম সহগ আকারে বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কখন বিগেম অ্যাপ্লাই করবেন আর কখন সিমপ্লেক্স অ্যাপ্লাই করবেন। সিমপ্লেক্স অ্যাপ্লাই করবেন যদি আমাদের বেসিস চলক যে কয়টি নিয়েছি বেসিসও যদি ততগুলি থাকে, কৃত্রিম চলক সরি এখানে আমরা যে বাড়তি চলক বা কমতি চলক যতগুলি নেব বেসিসও যদি ততগুলি থাকে তাহলে সেটা সিমপ্লেক্স অন। আর বেসিস যতগুলি কম থাকবে ততগুলি বিগেম দিয়ে আমরা বিগেম অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছি এটিতে বিগেম বেসিস একটি কম ছিল, প্রথমটিতে কমতি চলক নেব এখানে, তাহলে অন 0 হয়েছে, তাহলে আরেকটি কত হওয়ার দরকার ছিল 0 1। 0 1 যেহেতু নেই যে তৈরি করছি 0 1, এটাকে আমাদের কি চলক দিতে হবে, আর্টিফিশিয়াল চলক a1 a2 এইভাবে সমীকরণ হিসাব করে সেভাবে দিব। ওকে আচ্ছা, তাহলে এই প্রথম কাজ হচ্ছে এইটা, তারপরে সিমপ্লেক্স টেবিল তৈরি করব। এখানেও সিমপ্লেক্স এর হিসাব একই রকম, সামান্য একটু চেঞ্জ, সেটা আমরা অঙ্কে দেখব। তাহলে আসেন আমরা এবার অঙ্ক শুরু করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এখানে যেহেতু প্রথম কাজ দেখতে হবে যে এটা কিসে আছে, গরিষ্ঠই আছে, তাহলে গরিষ্ঠতেই আমরা সমাধান করব। সলিউশন আমরা কি লিখব, যে গরিষ্ঠকরণে আছে গরিষ্ঠকরণেই থাকবে। এখানে 1 নম্বরে কমতি চলক আর 2 নম্বরে কৃত্রিম চলক যোগ করব, তাই না, আমরা সেটি লিখব। প্রথম শর্তে কমতি চলক s1 greater than or equal to এবং দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক a1 greater than or equal 0 যোগ করে প্রমাণ আকারে রূপান্তর করি। তাহলে সিমপ্লেক্স যেমন করেছি ঠিক সেই টাইপেরই আমরা কাজ করব। তাহলে প্রথম হবে গরিষ্ঠকরণ করো, z সমান হবে 2x1 3x2 প্লাস s1 যোগ করতে হবে 1 নম্বরে আর আর্টিফিশিয়াল চলক, তাহলে এটা বিয়োগ করব ma1। ওকে একবারে লিখে দিলাম। আচ্ছা এবার হচ্ছে শর্ত সমূহ, এটা তো আমি বুঝিয়েছি এই কারণে আর দেখালাম না। শর্ত সমূহ হচ্ছে 1 নম্বরে কমতি চলক 2x2 প্লাস s1 প্লাস 0 a1 ইকুয়াল টু 4, আচ্ছা আর হচ্ছে x1 প্লাস x2 প্লাস 0 s1 প্লাস a1 ইকুয়াল টু 3, এখানে x1 x2 s1 a1 গ্রেটার দ্যান আর ইকুয়াল 0। স্ট্যান্ডার্ড ফর্ম একদম সোজা। তাহলে কি বললাম যে 1 নম্বরে লেস দ্যান আর ইকুয়াল আছে, তাহলে দেখতেই পাচ্ছি 1 নম্বরে কমতি চলক যোগ করব, আর 2 নম্বরে সমান আছে সেটিতে কি করব আমরা কৃত্রিম চলক a1 যোগ করব। ওকে যোগ করার পরে আমরা প্রমাণ আকার তৈরি করেছি এটা। এখন কেন এখানে মাইনাস এম দিব, এটা বিগ এম নিয়ম, যেহেতু এখানে সমান ছিল 2 নম্বর শর্তে সমান ছিল, কিন্তু আমরা একটা কৃত্রিম চলক নিয়েছি কেন, বেসিস তৈরি করার জন্য। তাহলে এই যে 1 0 0 1 বেসিস সমান আছে তাই না, এটার জন্য আমরা এই a1 কৃত্রিম চলক যোগ করেছি 2 নম্বরে। এখন যোগ করার কারণে এই বাম পাশে একটু বেশি হয়ে গেল না, আমার তো এখানে গরিষ্ঠকরণ চেয়েছে, তা বেশি হয়ে যাওয়ার কারণে সেইটা আমরা বিয়োগ করব, মাইনাস a1 বিয়োগ করব, তবে এর সহগ m দিতে হবে, এখানে বিগ এম বলছে এই কারণে মেথডটা এরকম আকারেই মাইনাস m হবে। ওকে আচ্ছা এবার আমরা এটার সিমপ্লেক্স টেবিল তৈরি করব, তবে এবার সিমপ্লেক্স 2 কিন্তু, যেটাকে আমরা বলতেছি বিগ এম বা চার্নেস পেনাল্টি মেথড। ঠিক আছে, চার্নেস পেনাল্টি মেথড দুইটা একই কথা, সিমপ্লেক্স 2 বা বিগ এম বা চার্নেস পেনাল্টি মেথড একই। ওকে সেটার টেবিল এবার তৈরি। ডিয়ার স্টুডেন্ট এবার আমরা টেবিল নিয়েছি, টেবিল সিমপ্লেক্স টেবিলের মতোই আমরা এখানে সেই বর্ণনাটা লিখব। ঠিক আছে, যে এখানে এখন আমরা সিমপ্লেক্স বিগ এম টেবিল নাই, লিখবেন কি
যে এখন আমরা সিমপ্লেক্স টু টেবিল তৈরি করি এবং এখানেও কি লিখবেন সেই আদি অনুকূল সমাধান। ওকে, তাহলে লিখব আদি অনুকূল বুনিয়াদি সমাধান। এখানে দুটি আসবে, সেই দুটি আমরা এখানে লিখব। হ্যাঁ, আচ্ছা, কারণ দুটি যেবার আমরা টেবিলে দেখি যে এখানে চলকগুলো কত ছিল, x1 x2, তাই না? তাহলে x1 x2 s1 s2, সরি s2 না, এটা হবে s1 a1, তাই তো? x1 আছে 1 1 1 1, এবার আছে x2 আছে 2 1, s1 আছে 1 0, এটা আছে 0 1, তাই তো? ধ্রুবক আছে 4 3। আচ্ছা, এখন x1 a1 এর সহগ কত আছে, উদ্দেশ্য ফাংশন থেকে কত লিখব, 2, x2 সহগ আছে 3, এটা আছে 0 আর এটা আছে -m। ওকে, এটা হচ্ছে m আমাদের। আচ্ছা, এখন প্রথমে 1 0, এটা তো তাহলে বেসিস না, 1 0 থাকতে হবে, তাহলে হচ্ছে a1 s1, আর পরেরটিতে 1 0 নয়, 1 0 a1, বেসিস হচ্ছে a1। এর সহগ আছে s1 এর সহগ আছে 0 আর এটা সহগ আছে -m। ওকে, তাহলে এইবার তাহলে এটিই হবে আমাদের সেই আদি বুনিয়াদি অনুকূল সমাধান, s1 a1। s1 a1 এর মান হবে কত, 4 3 4 3। এবার আমরা একই প্রসেসে সমাধান করব। ঠিক আছে, সিমপ্লেক্সের টেবিল যেভাবে করেছি সেম একইভাবে আমরা, তাহলে এখানে কাজ কি, জেড জে মাইনাস সি জে, এটা গুণ করব, এটা গুণ করব, করে যোগ করে এটা বিয়োগ করব, তাই তো? তাহলে এই জিরো থাকার কারণে এই সারির সকল উপাদানগুলো জিরো হয়ে যাবে, শুধু এইটা দিয়ে গুণ করে এটা বিয়োগ করলে আছে, তাহলে -m -2, এবার -m -3, এবার এটা 0 এটাও 0, তাহলে এটা 0 হচ্ছে, আর এটা গুণ করলে -m থেকে বিয়োগ করলে 0 হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা তাহলে জেডটি নির্ণয় করি। জেডটি হবে 0 0 -3m, এটা গুণ করলে -3m, এটাই হচ্ছে আমাদের হিসাব। এবার একই কাজ, এখান থেকে আমরা সবচেয়ে ছোট মাইনাস আছে সেটি লিখব, এম যাই থাকুক না কোনো এম ধরতে হবে সবচেয়ে বড়। ওকে, আচ্ছা, এখন এই দুটি একই এম -m, তাহলে ছোট কোনটা, এটি, তাহলে এটি হবে ডিপার্টিং ভেক্টর, সরি এন্টারিং ভেক্টর, এখানে একটা ভেক্টর আসবে। আচ্ছা, এখন তাহলে এই কলাম দিয়ে এই কলামকে ভাগ করে এখানে বসাবো, তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, 3 দিয়ে 1 দিয়ে 3 কে ভাগ করলে হবে 3। আমরা দেখতে পাচ্ছি এটা ছোট, এটা চাইলে আপনারা অ্যাস্টারিক দিতে পারেন, এরকম একটা তীর চিহ্ন এখানে দিতে পারেন, অথবা এরকম একটা ঘিরে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা না, কিছু না লিখলেও হবে। হ্যাঁ, যাই হোক, এখন এইটা থেকে আমরা আসব আর এইটা থেকে যাব, যেখানে সেট করবে সেটি হচ্ছে পিভটিং উপাদান, এইটা ঠিক দিতে হবে অ্যাস্টারিক। ওকে, তাহলে এটা পিভটিং উপাদান, আমরা দেখেছি যে পিভট বরাবর যেখানে বেসিস বাঁধবে সেটা হবে ডিপার্টিং ভেক্টর, মানে এই ভেক্টরটাই এখন এই কলামে চলে আসবে, এই কলামে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ব্যাপার যে এই সারিগুলোকে সব কত দিয়ে ভাগ করতে হবে, এই আমাদের পিভট উপাদান যেটা সেটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে এটা হবে কত, হাফ, এটাকে করলে হবে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, এটা ছিল 1/2, এটা হবে 0, 2 দিয়ে ভাগ করলে 2। ওকে, আচ্ছা, এবার আর একটা জিনিস বলেছিলাম যে এখানে যেটি ডিপার্টিং ভেক্টর হবে, ওকে, ডিপার্টিং ভেক্টর হবে, এইখানে শুধু এইটা বাদে আর যে বেসিস গুলো থাকবে সেই বেসিস হুবহু সেম থাকবে, অপরিবর্তিত থাকবে। ওকে, সেই বেসিস অপরিবর্তিত থাকবে। ওকে, আচ্ছা, এইবার দেখেন তাহলে আমাদের বের করতে হবে জাস্ট এইটাই তিনটে মান বের করলেই হয়ে যাচ্ছে আমাদের। ওকে, আচ্ছা, এবার তাহলে এই স্থানেরটি বের করবো, তাহলে এইটা থেকে একটা আয়ত তৈরি করব পিভট বরাবর,
যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, যে স্থানেরটি আছে সেইটি থেকে বিয়োগ করব, পিভট আছে যে কর্ণ তার বিপরীত কর্ণ গুণ করে পিভট দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? এটা হাফ হবে। তাহলে এখানে হবে এটাও হাফ। তাহলে এখন দেখেন আমরা শিখেছি যে এই ভেক্টরটা এখন এইখানে চলে আসবে, তার মানে 1 হইলে এটা কত হবে? চোখ বন্ধ করে 0 দিয়ে দেব। ওকে, তাহলে আমরা বের করব শুধু এইটার মান, আর তাই তো এইটা আর এই ধ্রুবকেরটা। তাহলে এইখান থেকে আমরা যদি এটা করি তাহলে 0 আছে, যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ, তাহলে 0 মাইনাস বিপরীত কর্ণ গুণ করে পিভট দিয়ে ভাগ, তাহলে এটা হবে মাইনাস হাফ। ওকে, আর 3টা বের করলে এখান থেকে আয়ত তৈরি করুন, 3 থেকে বিয়োগ করব, এখান থেকে আয়ত তৈরি করলে যে কর্ণে পিভট থাকবে বিপরীত কর্ণ গুণ করে পিভট দিয়ে ভাগ করে যে স্থানটি বের করব সেটি থেকে বিয়োগ, তাহলে এটা হবে 1। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার আমি দুটি টেবিল নিয়েছিলাম কয়টি? দুটি টেবিল আরেকটি নিতে হবে। কেন? এইবার দেখেন এখান থেকে আমরা এবার লিখি বেসিস কত আছে? x2, আর পরের সারিতে বেসিস আছে কত? a1। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে যে এই ভিত্তি চলকে যতক্ষণ এই থাকবে ততক্ষণ সমাধান পাওয়া যাবে না। আর্টিফিশিয়াল চলক মানে কৃত্রিম চলক যতক্ষণ এই বেসিসে থাকবে, শেষ টেবিলে যতক্ষণ থাকবে ততক্ষণ এই সমাধান পাওয়া সম্ভব নয়। এইটা চলে গেলে বুঝবেন সমাধান পাওয়া যাবে। ওকে, আচ্ছা তাহলে এটা আরেকটি টেবিল করা লাগবে আমাদের। x2 এর সহগ কত আছে? x2 এর সহগ আছে 3, আর a1 এর সহগ আছে কত? মাইনাস m। আশা করি বুঝতে পারছেন। এইবার আমাদের সেই একই কাজ z মাইনাস cj। স্টুডেন্ট দেখেন আমি টেবিলটি এঁকে নিয়েছি। এইবার দেখেন একই কাজে এটা গুণ করব, আর এটা গুণ করব, করে এটা বিয়োগ করব, তাই তো? তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3/2 আর মাইনাস m/2, দেখেন 3/2 মাইনাস m/2 যোগ করলেও তো সে বিয়োগই থাকছে, তাই না? তাহলে এইটা থেকে এবার বিয়োগ করব কত? এই 2টা, মাইনাস 2টা বিয়োগ করব। ওকে, তাহলে এইটুকুর ক্যালকুলেশন আগে করলে কত হচ্ছে? এটা 2 3 মাইনাস m, আর এখানে আসবে মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 3 মাইনাস m মাইনাস 4 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেট করলে কত হচ্ছে? মাইনাস m মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে যদি আমরা একটু আলাদা আলাদা করে লিখি, m/2 মাইনাস হাফ, এরকম আকারে লিখবেন। m কি সবসময় ফ্রি করে লিখবেন, হ্যাঁ, পার্ট করে। তাহলে এটা হবে মাইনাস m/2 মাইনাস হাফ। ওকে, এটা গেল আমরা এই একটি পার্ট। এবার পরেরটিতে এটা 3, এটা 0, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে 0, এখানে হচ্ছে 3/2 আর এটা হচ্ছে m/2। তাহলে আমরা একটু করি, এখানে এই 3 দিয়ে এবার ককে গুণ করব? এটাকে, তাহলে 3/2 আর মাইনাস মাইনাস প্লাস হবে m/2, তাহলে 3/2 প্লাস m/2, এটা যোগ করলে কত হবে? 3 প্লাস m/2 হবে, তাই তো? আচ্ছা এইটা থেকে এবার বিয়োগ করব কোনটা? 0, তার মানে এটা হবে m/2 প্লাস 3/2 হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট এটাকে আমরা একটু এরকম লিখি, m/2 প্লাস 3/2 লিখি। ওকে, এই যে m/2 প্লাস 3/2 এরকম আলাদা করে লিখি। এবার দেখেন এইটা আর এটা গুণ করলে 0, এটা মাইনাস m হয়, মাইনাস m থেকে মাইনাস m বিয়োগ করলে এটা 0 হবে। ওকে, তাহলে এইবার জেডটি কত হবে? এই 3 আর এই 2 গুণ করলে হবে 6, আর এটা গুণ করলে মাইনাস m, 6 মাইনাস m, এইটা আর এই ধ্রুবক, এইটা আর এই ধ্রুবক গুণ করে যোগ করতে হবে, সেটাই হবে আমাদের জেড এর মান। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এইবার আমাদের এখানে একইভাবে দেখতে হবে কোনটি সবচেয়ে ছোট আছে m এর হিসাবে, তাই এখানেই দেখতে পাচ্ছি এটি হবে আমার কি ভেক্টর? এন্টার ভেক্টর, কারণ এখানে একটিতেই মাইনাস আছে আর এটি তো প্লাস আছে এখানে। ওকে, তাহলে এটি দিয়ে আমরা এইটাকে ভাগ করব, তাহলে এই হাফ দিয়ে 2 কে ভাগ করলে কত হবে? আমার 4 হবে। ওকে, এইবার এই হাফ দিয়ে এটাকে ভাগ করলে হবে 2, তাহলে সবচেয়ে ছোট আছে এর ভিতর কত? 2, তাহলে এই নাম্বার সারি আর এই নাম্বার কলাম সেট করতেছে কোনটা? এইটা, তাহলে এটি হবে আমার এখন কি ভেক্টর? এন্টারিং ভেক্টর। আর এই বরাবর যেখানে আমার কি বাঁধবে? বেসিস বাঁধবে, সেটি হবে আমার কি? ডিপার্টিং ভেক্টর। তার মানে এই 0 1টা এখন এই জায়গায় চলে আসবে। ওকে, আরো আরেকটা জিনিস আছে ডিয়ার স্টুডেন্ট, এই যে
আমার যে উদ্দেশ্য ফাংশনের সহগ যেখানে এম হবে সেই বরাবরই যদি সেই কলামে যেখানে মাইনাস এম আছে সেই কলামে যদি ডিপার্টিং থাকে তাহলে এই মানগুলি আর হিসাব করার দরকার হয় না, তার মানে এটি পজিটিভ আসবেই। ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছেন যে যদি এখানে মাইনাস এম থাকে সেই বরাবর যদি এই ডিপার্টিং ভেক্টর হয় তাহলে ডিপার্টিং ভেক্টরের নিচেই কি দিয়ে যাব আমরা, ড্যাশ ড্যাশ দিয়ে যাব, এখানে মান লিখব না। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা তাহলে আমাদের এইখানে কি হবে, এইখানে হবে নিচে 1 আর উপর হবে 0, 1 0। এই ভেক্টরটি এন্টার হবে এখানে, এখানে এন্টার করবে। ওকে, আচ্ছা আরো বলেছিলাম যে ডিপার্টিং ভেক্টর বরাবর যেখানে মানে এই বেসিস, এই ডিপার্টিং ভেক্টর ছাড়া আর যতগুলি বেসিস থাকবে সেই বেসিস পরের টেবিলে কি হবে, অপরিবর্তিত থাকবে, এটাও বলেছিলাম। তাহলে আমার জাস্ট এখন এই দুইটা মান এখানে হিসাব করলেই হয়ে যাচ্ছে, আর এই ধ্রুবকের দুটো। ওকে, আচ্ছা তাহলে দেখেন এই বরাবর মানগুলি এখন কত লিখতে হবে, এই বরাবর মানগুলি আমরা দেখেছি যে এই পিভট উপাদান যেটা হবে সেটি দিয়ে এই কলামকে মানে এই সারিকে ভাগ করব। তাহলে এটা তো এই হলো, এটাকে ভাগ করলে হচ্ছে -1 হবে, তাই না? আর এটাকে ভাগ করলে হাফ দিয়ে ভাগ করলে 1/, তার মানে কত আসবে, শুধু 2 আসবে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন জাস্ট দুটি উপাদান, এই একটি উপাদানের মান বের করলে আমাদের হয়ে যাচ্ছে, এই দুটি স্থানের মান বের করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বের করি এইটা, এটা মানে এইটা, তাহলে এইটা থেকে আয়ত তৈরি করব পিভটে, কোনটা থেকে, এইটা থেকে। তাহলে হাফ থেকে বিয়োগ হবে কোনটি, যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ, এইটা এটা গুণ করলে কত হবে, হচ্ছে -1/4 হবে, তাই তো? তাকে ভাগ করব কত দিয়ে, পিভট দিয়ে, পিভট দিয়ে ভাগ মানে হচ্ছে হাফ দিয়ে ভাগ। ওকে, তাহলে এখান থেকে হাফ মাইনাসে প্লাস 1/4, এটা হাফ দিয়ে ভাগ মানে কি গুণ দিয়ে উল্টে যাবে, তাই তো? এটা করলে 2 হবে, তাহলে হাফ প্লাস হাফ, এটা হবে হাফ প্লাস হাফ, তাই তো? তাহলে এটা হবে 1। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্ট এটা হবে কত এখন, 1। আশা করি বুঝতে পারছেন। এবার বের করব এটি, তার মানে কোন জায়গাটা, এই ধ্রুবকেরটা। তাহলে এখান থেকে একটা পিভট বরাবর আয়ত তৈরি করব, যে স্থানেরটি বের করব সেটি থেকে বিয়োগ করব কাকে, যে কর্ণে পিভট নেই সেই কর্ণে। তাহলে হাফ দিয়ে গুণ করলে হাফই হবে, তাকে হাফ দিয়ে ভাগ করলে এটা 1 হবে, হাফ ভাগ হাফ মানে 1, তাহলে এটা থেকে এটা গেলে 1, তাহলে এটা হবে 1। ওকে ডিয়ার স্টুডেন্টস, এইবার দেখেন এই সারিতে আমার বেসিস আছে কত, 1 0, তাহলে এখানে কত আছে, x2, প্রথম সারিতে x2, পরের সারিতে যে 1 0, এটা হচ্ছে কত, x1। ডিয়ার স্টুডেন্ট, এখানে কি আর আর্টিফিশিয়াল চলক a1 আছে, নিশ্চয়ই নেই, তাহলে আমাদের টেবিল আর করা লাগবে না, এখান থেকে সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, x2 এর সহগ কত ছিল, x2 এর সহগ হচ্ছে 3 আর x1 এর সহগ হচ্ছে কত, 2, ব্যাস এইবার এটা হয়ে গেল। আমাদের আর এটা বের করার কোনো দরকার নেই, আমার ওটা লাগবে না। এবার দেখেন zj মাইনাস cj, ওকে zj মাইনাস cj, তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, এটা 2 হচ্ছে, 2 - 2 0 হচ্ছে, এটা 3, এটা 0, তাহলে 3 থেকে 3 মাইনাস করলে 0, এটা গুণ করলে হচ্ছে 3 আর এটা গুণ করলে হচ্ছে -2, 3 থেকে 1 হয়, তাহলে এটা হবে 1, আর এটা তো লিখবই না। ওকে, এবার জেড এর হিসাবটা, জেড এর হিসাব কত হবে, এটা গুণ করব, তাহলে 3 আর 2 দিয়ে 4, তাহলে 3 আর 4 7, শেষ। ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি এইখানেই শেষ হয়ে যাবে, কারণ এখানে কোনো আমরা দেখতে পাচ্ছি এই যে আর্টিফিশিয়াল চলক নাই। যতক্ষণ আর্টিফিশিয়াল চলক থাকবে ততক্ষণ সমাধান পাওয়া যাবে না, ততক্ষণ আমাদের এই বিগেম প্রসেস করতে হবে। এটা জাস্ট সিমপ্লেক্স এর মতোই। ওকে, সামান্য একটু পার্থক্য আছে এই আর কি। এখন আমাদের এর সমাধানটা দেখবো কত কত হচ্ছে। ওকে, তাহলে আমি সাইডে একটু মুছে দিই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা লিখবো যে এখানে যেহেতু সকল zj মাইনাস cj গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, অর্থাৎ চূড়ান্ত শর্তকে সিদ্ধ করেছে, তাই না? সুতরাং চূড়ান্ত সমাধান বিদ্যমান, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলে। দেখেন এই যে zj মাইনাস cj সবগুলোই 0 থেকে বড় বা 0 সমান আছে, সুতরাং চূড়ান্ত সমাধান বিদ্যমান। অতএব
নির্ণেয় সমাধান x1 এর মান আর x2 এর মান কত কত পেয়েছি। x1 এর মান পেয়েছি 2 আর x2 এর মান পেয়েছি 1 এবং এখানে কোন মান চেয়েছে, এখানে গরিষ্ঠকরণ সর্বোচ্চ মান, তাই না? এবং সর্বোচ্চ মান z সমান সর্বোচ্চ করণ, তাই তো? সর্বোচ্চ মান, তাহলে z সমান কত পেয়েছি আমরা এখানে 7। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন আমরা শিখেছি যে এইখানে যে চলকগুলি থাকবে সেই চলকগুলি হবে বুনিয়াদি চলক বা মৌলিক চলক। তাহলে x1 আর x2 তাহলে এই কলাম বাদ দিয়ে যে চলকগুলি থাকবে সেইগুলিকে আমরা অমৌলিক চলক বলবো। তাহলে এই অমৌলিক চলকের ক্ষেত্রে দেখেন এটার মান কত হয়েছে, 0 কি হয়েছে না, 0 থেকে বড় হয়েছে। যদি 0 থেকে বড় হয় তাহলে সমাধানটি কি হবে, অনন্য হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু অবুনিয়াদি চলকের ক্ষেত্রে জেড যে মাইনাস সি যে গ্রেটার দেন 0 হয়েছে, তাই না? এই যে এটা 0 থেকে বড় হয়েছে, তাই না? 0 থেকে বড় হয়েছে, সুতরাং অতএব প্রদত্ত সমাধানটি অনন্য সমাধান। প্রদত্ত সমাধানটি অনন্য সমাধান। যদি এটার মান 0 সমান হতো তাহলে অনন্য নয়। ঠিক আছে, এটুকু না লিখলেও কিন্তু আপনার হবে, যেহেতু শুধু সিম্পল বলেছে যে বিগেম পদ্ধতিতে সমাধান করো। ওকে, আশা করি বুঝতে পারছেন ডিয়ার স্টুডেন্ট। সকল অঙ্কই এরকম। আমি কেন এই ছোট ছোট দেখাচ্ছি, কারণ তিনটি শর্তেরটা নিলে অনেক বড় হয়ে যাবে। প্রথম অঙ্কটা একটু ছোট হইলে বুঝতে সুবিধা হয়। প্রসেস সকল বিগেমের একই। ঠিক আছে, আমরা আরেকটি অঙ্ক করব। আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।